ভারতের স্বাধীনতা আন্দোলনে অন্যতম স্থপতি এবং বাংলার নবজাগরণে অন্যতম পথিকৃৎ নেতাজি সুভাষচন্দ্র বসুর 128তম জন্মবর্ষে বালি স্বামীজি ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আমরা প্রতি বছরের মতো সোসাইটির পক্ষ থেকে শিকাগো থেকে স্বামীজির প্রত্যাবর্তনের 126তম বর্ষে এই নবনির্মিত স্বামীজির হবে যে এখানে প্রতিষ্ঠিত করা হয়েছে তার পাদদেশে আমরা প্রতি বছরের মতো এবছর আমরা সকালে নেতাজির শুভ জন্মদিবসে আমরা এখানে সমবেত হয়েছি। অনুষ্ঠানের সঞ্চালনা করছেন সোসাইটির সাধারণ সম্পাদক শ্রী অচিন্ত্য কুমার হাটি। টোটাল আয়োজনে আছেন রিঙ্কু মৌমিক, একজন সঞ্জয় মান্না, কোষাধক এবং আমরা যারা বাকিরা যারা এখানে সকলে যারা উপস্থিত হয়েছে। আমি প্রথমেই আমাদের দেশপ্রেমিক বীর যোদ্ধা, ভারতের স্বাধীনতা আন্দোলনের ত্রিবর্ণ রঞ্জিত পতাকা যিনি প্রথম কোহিমাতে উত্তোলন করেছিলেন, যদিও সেদিনকের এই জাতীয় পতাকাকে কোহিমাতে উত্তোলন করাটাকে তৎকালীন ভারতবর্ষের নেতৃত্ব যারা বাংলা বিরোধী ছিলেন তারা সেদিনকের সেই স্বাধীনতাকে তারা সেদিন গ্রহণ করেনি। তারপরে দিয়ে অনেক ঘটনার মধ্যে দিয়ে ভারতবর্ষে যখন স্বাধীনতা আন্দোলন আমরা আমাদের গন্তব্যস্থলে যখন আমরা পৌঁছই, নেতাজি সুভাষচন্দ্র বসু এবং রাসবিহারী বসু উভয়ের নেতৃত্বে যখন নেতাজি সুভাষচন্দ্র ছাত্রাবস্থা থেকেই যখন স্বামীজির পথকে অবলম্বন করে তার আত্মজীবনীটা লিখছেন, কে বুঝেছে তাকে, কে বুঝবে তাকে। তিনি যখন সরল অতি শিশুর থেকেও তিনি একজন সরল ব্যক্তি। আবার নেতাজি সুভাষচন্দ্র বসু বলছেন যে তিনি যখন বলেন তার মুখ থেকে যেন ভারতের স্বাধীনতা আন্দোলন সহ বিভিন্ন বিষয় যেন তার মুখ থেকে অগ্নি বর্ষিত। এই কথা আমাদের কথা নয়। আজকে আমরা যারা স্বামীজি ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে এখানে উপস্থিত হয়েছে, আমরা মনে করি ভারতবর্ষের স্বাধীনতার আন্দোলনের ইতিহাসে কখনো সাহিত্যের চেতনা, কখনো সঙ্গীতের মধ্যে দিয়ে চেতনা জাগরণ, চারণ কবি মুকুন্দ দাস থেকে নিয়ে শুরু করি সবিতগত দত্তরা যখন কণ্ঠে যখন আমাদের স্বদেশী মন্ত্রের ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কণ্ঠে বন্দে মাতরম আমরা শুনি, প্রয়াত সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকরের কণ্ঠে আমরা গর্বিত হই যে ভারতবর্ষের নানাবিধ নানা প্রকার ভাষাগত, তাদের চারিত্রিকগত, শিক্ষাগত বিভিন্ন রকমভাবে ভেদাভেদের তার মধ্যে দিয়ে ভারতবর্ষের এই স্বাধীনতা আন্দোলন 1947 সালে যখন 14ই আগস্ট মধ্যরাতে আমরা যখন স্বাধীনতা লাভ করি, তার পরবর্তী ক্ষেত্রে আমরা সকলে জানি 1948 সালে পণ্ডিত জওহরলাল নেহরুর প্রশাসনিক প্রধানমন্ত্রী হিসেবে ভারতবর্ষের স্বাধীনতার পর আমাদের ভারতবর্ষ কিভাবে চলবে তার একটা পরিকল্পনা গ্রহণ করা, যার মধ্যে আজকে আমরা যার জন্মদিবসকে কেন্দ্র করে এখানে যারা উপস্থিত হয়েছে, আমি কোনো রাজনৈতিক বিতর্কের মধ্যে না প্রবেশ করে শুধু বলবো
নেতাজি সুভাষচন্দ্র বসু যে পথ অবলম্বন করেছিলেন সেটা স্বামীজির প্রদর্শিত অবলম্বন পথ। স্বামী লোকেশ্বরানন্দ মহারাজের লেখনীতে তার আমার ভারত অমর ভারতে কতটা তিনি ভারতবর্ষের প্রতি তার ভালোবাসা ছিল স্বামী বিবেকানন্দের, সেই পথকেই অনুসরণ করে যখন নেতাজি সুভাষচন্দ্র বসু মাত্র 22 বছর কিছু সময়ের মধ্যে যখন ছাত্রাবস্থা থেকে তিনি হঠাৎ স্বামীজির প্রদর্শিত পথ অবলম্বন করতে যান, তৎকালীন তার যারা সতীর্থ ছিলেন তিনি গৃহ ত্যাগ পর্যন্ত করে দিয়েছিলেন। তিনি সেই ত্যাগ থেকে আবার গৃহ ত্যাগ থেকে আবার ফিরে এসে তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেন এবং তার বাকি জীবনটা, যেই জীবনটা পর্যন্ত আমরা জানি, আমাদের জানা আছে, সেই সময়টা আমরা দেখেছি নেতাজি সুভাষচন্দ্র বসু বীরের মতো কাজী নজরুল ইসলামের বড় বীর মহোন্নত সেন, সেই সেন নিয়ে ইংরেজ শক্তির বিরুদ্ধে লড়াই করেছে। মেধাবী নেতাজি সুভাষচন্দ্র বসু আইএস পদে পড়ার পরও তিনি কিন্তু তার কোনো পেশায় নিজেকে নিয়ে গেলেন না। মেধাবী সুভাষচন্দ্র বসু দেশমাতৃকার টানে তার 127 বছর জন্মের পরেও আজকে আমরা স্বামীজির মূর্তির পাশে তাকে রেখে আমরা শ্রদ্ধা এবং পূর্ণেশ বা আমাদের অভিবাদন এই কারণে আমরা নিবেদন করছি। বঙ্গ সন্তান হিসেবে মহাত্মা গান্ধীর দেওয়া নেতাজি উপাধি আমরা যারা বিভাজন করি নেতাজি আর গান্ধীজিকে নিয়ে, আমরা অত্যন্ত আনন্দের সাথে বলি হরিপুরা অধিবেশনের পর নেতাজি সুভাষচন্দ্র বসু যখন জাতীয় কংগ্রেসের সভাপতি, সেই সময় মোহনদাস করমচাঁদ গান্ধীজি অর্থাৎ জাতির জনক মোহনদাস করমচাঁদ গান্ধীজি তাকে নেতাজি হিসেবে আখ্যায়িত। তার সাথে সাথে তার আজাদিন বাহিনী গঠন, ভারতের সামরিক এই যে স্বাধীনতার আন্দোলন, পরাধীনতার গ্লানি থেকে দেশকে মুক্ত করার যে অঙ্গীকার, এই অঙ্গীকারের জন্য তিনি রাসবিহারী বসুর তিনি অভিভাবকত্বে, তিনি নারী শক্তির উন্মেষে ভারতের স্বাধীনতা আন্দোলনের স্বামীজি যে কথা বলেছেন নারী শক্তিদের কথা, তার জন্য তিনি আজাদিন বাহিনী গঠন করেন। ক্রমাগত একদিকে আজাদিন বাহিনী, একদিকে ক্রমাগত জাসি বাহিনী, লক্ষ্মী সেগররা আজকে প্রয়াত, সেই সময় যে বীরঙ্গনার সাথে আমাদের দেশের স্বাধীনতা এনেছিলেন তাদের মধ্যে অন্যতম নেতাজি সুভাষচন্দ্র বসুকে আমরা আজকে শ্রদ্ধার সাথে আমরা তার 128তম শুভ জন্মদিবসে সমগ্র ভারতবর্ষের মানুষ এবং নেতাজির জীবনীর ওপর যারা গবেষণা করছেন, যার জন্মে আছে কিন্তু মৃত্যু নেই, তাই বোধে ওই জন্মিলে মরিতে হবে, এই যে বাস্তব সত্যটা নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্য কার্যকর হয় না। আমরা তার জন্মদিন পালন করি কিন্তু তার তিরোধান দিবস পালন করি না। কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুকে আজকের দিন পর্যন্ত যে সম্মান তাকে দেওয়ার কথা ছিল অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্বদের মতো, আজও তিনি অসম্পূর্ণ ছিলেন, কারণ তাকে ভারতবর্ষে তাকে আমরা ভারত রত্ন হিসেবে আমরা খুব বিলম্ব করে ফেলেছি তাকে ভারত রত্ন হিসেবে গ্রহণ করতে। তাই আপনাদের সকলকে যারা এখানে উপস্থিত হয়েছে, আগামী 26শে জানুয়ারি সকাল 10টায় আমরা প্রজাতন্ত্র দিবস এখানে পালন করব। শুধু আপনাদের কাছে নিবেদন করব যে নেতাজি এবং স্বামীজিকে বুঝতে গেলে
শুধু একদিনের জাগরণের মধ্যে দিয়ে তাদেরকে বোঝা যাবে না। আপনারা সকলেই পরিচিত আছেন, আমি এই কথাটা বলে বক্তব্যটাও শেষ করব। দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার, পরবর্তীকালে তাকে স্যার হিসেবে আখ্যায় দেওয়া হয় যখন আন্তর্জাতিক ক্রিকেট থেকে যখন দক্ষিণ আফ্রিকা বর্ণ বিদ্বেষের বিরুদ্ধে যখন তাদেরকে বহিষ্কার করা হয় আইসিসির পক্ষ থেকে। পরবর্তী ক্ষেত্রে হ্যান্সি কোনিয়ার নেতৃত্বে যখন তারা ফিরে আসে এবং আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা যখন তাদের ওপর থেকে প্রতিবন্ধকতা তুলে নেন, সেই সময় একজন ফাস্ট বোলার ছিলেন স্যার অ্যানাল ডোনাল্ড। তিনি তার জীবনীতে লিখছেন যে আমি একজন দক্ষিণ আফ্রিকাবাসী হিসেবে আমি গর্ববোধ করি যে আমার ছাত্রাবস্থা থেকে আমার বাকি জীবন কিভাবে আমি অতিবাহিত করব, সেই অতিবাহন করানোর জন্য আমাকে সাময়িক ক্ষেত্রে থেকে আমাদের সমাজ এবং দেশের জন্য নিজেদের তৈরি করতে হবে। দেখুন, তার অন্তত 90 বছর আগে ঠিক একই কথা বলেছেন নেতাজি সুভাষচন্দ্র বসু। স্বামীজির পথকে অবলম্বন করে বললেন, জাতীয় চরিত্র গঠনের মধ্যে মানুষের মধ্যে চেতনা এবং জাগরণ যদি বৃদ্ধি না করা যায়, এই দেশ হয়তো কোনোদিন স্বাধীন হবে। সেই স্বাধীনতার সময় হয়তো আমরা কেউ থাকবো না, কিন্তু এই দেশটা থাকবে। সেই পরাধীনতার গ্লানির মুক্তি করতে গেলে পরে স্বাধীনোত্তর ভারতবর্ষের কিরকম চরিত্র হবে তা আমাদের জানার প্রয়োজন আছে। তাই তিনি দেখবেন ভারতবর্ষ স্বাধীনতার প্রাককালে পঞ্চম যোজনা কমিশন তৈরি করেছিলেন, তাই তো অচিন্তবাবু? আমি অত্যন্ত লজ্জা এবং দুঃখের সাথে বলতে চাই, দেশের সরকার আসবে, রাষ্ট্রপতি আসবেন, প্রধানমন্ত্রী আসবেন, মুখ্যমন্ত্রী আসবেন, তারা মানুষের সমর্থনে তারা কেউ প্রধানমন্ত্রী, কেউ রাষ্ট্রপতি, কেউ মুখ্যমন্ত্রী হবে। কোনো সরকার আসবে, কোনো সরকার চলে যাবে, কিন্তু দেশটা থাকবে আর এই প্রশাসনিক জায়গাটা থাকবে। আমরা দেখলাম নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতি যখন তার মর্মর মূর্তি লাগানো হয় গেট অফ ইন্ডিয়া গেটে, সর্বপ্রথম একটা সরকার যে কাজটি করেন নেতাজি সুভাষচন্দ্র বসুর, যার ওপরে ভিত্তির ওপরে দাঁড়িয়ে কখনো প্রণব মুখোপাধ্যায়, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং এক সময়ের অর্থমন্ত্রী ডক্টর মনমোহন সিংয়ের মতো, ডক্টর মনমোহন সিং এবং অর্থমন্ত্রী হিসেবে প্রণব মুখার্জিরাও এই মিশ্র অর্থনীতির মাধ্যম দিয়ে ভারতবর্ষে সারা পৃথিবী যখন পেন্টাগন হামলার পর যখন অর্থনীতি ধসে গেল, অশ্বত মেহতাদের জন্ম হলো, সেদিনও কিন্তু আমরা লক্ষ্য করে দেখলাম ভারতবর্ষের এই পঞ্চম যোজনা কমিশনের সুফল ভারতবর্ষ আর্থিকভাবে অর্থনৈতিকভাবে কখনো ভেঙে পড়ল না। সারা পৃথিবীর মধ্যে ভারতবর্ষ তিনি তার অর্থনৈতিক স্তম্ভের উপরে দাঁড়িয়েছিলেন। আমরা দেখলাম পরবর্তী ক্ষেত্রে 2014 পর নেতাজি সেই পঞ্চম যোজনা কমিশনকে ভেঙে ফেলা হয়। আমরা তার তীব্র প্রতিবাদ জানাই এবং সাথে সাথে আমি আরেকটি কথা বলে শেষ করব। একটা নেতাজি বা একটা নেতার জন্ম শুধু তাকে নেতা বললেই হয় না, তার কর্মের মধ্যে যে তাকে নেতা প্রমাণ করতে হয়, যা নেতাজি সুভাষচন্দ্র বসু সর্বভারতীয় ক্ষেত্রে, পরবর্তী ক্ষেত্রে আমরা রাজনৈতিক ইতিহাসের যারা একটু আধটু কথা ওল্টাই ইতিহাস বইয়ের ওপরে, আপনারা দেখবেন কংগ্রেস ত্যাগ করেন এবং ফরওয়ার্ড ব্লক গঠন করেন। সেই সময় ইতিহাসের পাতায় একজন কলঙ্কিত ব্যক্তি যদি হিটলার থাকে, ভারতের স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে কিন্তু
নেতাজি সুভাষচন্দ্র বসু হিটলারের সহযোগিতা নিয়ে আজাদ হিন্দ বাহিনীর জন্য যে অস্ত্রের প্রয়োজন সেই অস্ত্র কিন্তু তিনি গ্রহণ করেছিলেন। তাই আমরা মনে করি যে এই তার রাজনৈতিক দূরদর্শী, তার 100 বছর আগেকার যে তার চিন্তা ভাবনা, স্বাধীনতার পর দেশের মানুষের তার অন্য বস্ত্রের বাসস্থানের যে অধিকারের যে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর যে চিন্তা ভাবনা হয়তো ডক্টর ভীমরাও আম্বেদকররা তৈরি করতে পেরেছে, কিন্তু ভারতবর্ষ স্বাধীনতার পরেও তার আমরা যখন 77 বছরে আমরা জাতীয় পতাকাও আমরা তুলি, তারপরেও কিন্তু আমাদের মধ্যে সেই পুরাতনী চিন্তা ভাবনার জন্ম হয়। 90% নাম্বার পাওয়ার পরেও আমি কাউকে ছোট না করে বলছি, বিতর্ক হতে পারে, সমালোচনা হতে পারে। আমরা দেখি অনগ্রসর শ্রেণীর মানুষের নাম করে আজকে ফ্রান্সের ফুটবল দলের প্রথম একাদশের 6টি থেকে 7টি যখন আমাদের কৃষ্ণবর্ণের খেলোয়াড়রা যখন তারা খেলে, তাদের জন্য কোটার প্রয়োজন হয় না, তাদের জন্য যেটা দরকার হচ্ছে পারফরমেন্স। আর আমরা দেখলাম যে ভারতবর্ষ 70 বছর অতিক্রান্ত করার পর, স্বাধীনতার পরেও আমরা যে পদ্ধতিতে আমরা ভারতবর্ষের শিক্ষা এবং নিয়োগ, অনেক চাকরি নিয়ে কথা হয়। ভাবুন তো, একটা জিনির দেওয়া ছেলে 90% নাম্বার পাচ্ছে, কিন্তু সে জেনারেল কাস্ট। এই জেনারেল কাস্টের ছাত্র বা ছাত্রীটি তিনি সিট পাচ্ছেন না ভর্তির কারণ অনগ্রসর শ্রেণীর জন্য শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি তাদের জন্য সংরক্ষণ করা হচ্ছে। আমরা চাই স্বামীজি যে শিক্ষা আমাদের দিয়েছেন যে নিজেকে গন্তব্যস্থলে পৌঁছতে গেলে তোমার একমাত্র পরিচয় হবে তোমার কর্ম। আর যা বিশ্বাস করে নেতাজি সুভাষচন্দ্র বসু জাতীয় চরিত্র গঠনের জন্য যে ভাবনা চিন্তা নেতাজি সুভাষ বোস রেখে গেছে এ দেশের মানুষের কাছে, আমি তার প্রতি আমার প্রণতি নিবেদন করে আমরা যেন তার পথকে অবলম্বন করি। আমাদের শিক্ষা, আমাদের সংস্কৃতি, আমাদের চেতনা সারা ভারতবর্ষের মানুষের কাছে নেতাজি সুভাষ বসু, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, মাতঙ্গিনী হাজরা, আমাদের স্বাধীনতা আন্দোলনে একজন পরমাণু বিজ্ঞানী সতীশ সামন্ত, সুশীল দ্বারা, মাস্টার দাস সূর্য সেন, অবিভক্ত বাংলার ঋষি অরবিন্দ থেকে নিয়ে শুরু করে যারা আমাদের এই জাগরণ তৈরি করেছেন, বিভিন্ন জাতি বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে, আমরা তাদের মধ্যে একজন বঙ্গ সন্তান হিসেবে নেতাজি সুভাষচন্দ্র বসুকে আমরা মনে করি সর্বশ্রেষ্ঠময়। কারণ তিনি তার কর্মের মধ্যে দিয়ে ভারতবর্ষের পরাধীনতার গ্লানিমুক্ত করার জন্য, তার অত্যন্ত মেধাবী ছাত্র হওয়া সত্ত্বেও তিনি কিন্তু দেশকে উপহার দেওয়ার জন্য, প্রধানমন্ত্রী হওয়ার জন্য তিনি লড়াই করেননি। তিনি লড়াই করেছিলেন ভারতবর্ষের মুক্তি আন্দোলনের জন্য, পরাধীনতার 200 বছরের গ্লানিকে মুক্ত করার জন্য। তাই তো তার জন্মের 128 বছরেও আমরা এসে তার পায়ের তলায় দাঁড়িয়ে আমরা তাকে স্মরণ করছি। আমাদের যারা ছোট ছোট শিশুরা আছে, আজকের এই কথা আমাদের তাদের মধ্যে বিকশিত করতে হবে। দেশাত্মবোধ, আমাদের সমাজবোধ, আমাদের চেতনাবোধ যদি না থাকে, একটা জাতি যখন পরাধীন থাকে, পরাধীনের পর স্বাধীন হয়, স্বাধীনতার পর আমার দেশ, আমার রাষ্ট্র, আমার রাজ্য, আমার জেলা, আমার অঞ্চল, আমার ওয়ার্ড, আমার নিকট প্রতিবেশীরা কীভাবে থাকবে, তার নেতাজি সুভাষচন্দ্র বসুর থেকে আমাদের শিক্ষা গ্রহণ করার প্রয়োজন আছে। তাই তার 128তম শুভ জন্মদিন আমাদের সকলকে, যারা আমরা এখানে উপস্থিত হয়েছি, আমার অনেক অনেক শ্রদ্ধা। নেতাজি সুভাষচন্দ্রকে আমি নমস্কার বা সালাম আমরা জানাই না, আমরা তাকে কুর্নিশ জানাই, কারণ তিনি নমস্কারের ওপরে তিনি কুর্নিশ পাওয়ার আছেন। তাই সকলে মিলে তার প্রতি আমরা কুর্নিশ নিবেদন করে জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে আমাদের আজকের তার 128তম শুভ জন্মদিন, তার গুরু, তার মূর্তির পাদদেশে তাকে আমরা শ্রদ্ধা জানাবার সৌভাগ্য
আমাদের হয়েছে। তাই আমরা সকলে মিলে 3 বার জয় হিন্দ শব্দটি উচ্চারণ করে তারপর জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে আমাদের কর্মসূচি এখানে আমরা শেষ করব। সকলকে বলবো একটু বৃত্তটাকে বড় করে নিতে। সকলে জয় হিন্দ, জয় হিন্দ, নেতাজি কি নেতাজি কি নেতাজি কি জয়। তো নেতাজি আমি প্রথমে বলো দাদা, আগে বলো কেমন আছো? খুব ভালো, তোমাকে সুপ্রভাতী ও শুভেচ্ছা জানাই। আজকে তো 23শে জানুয়ারি, আর তোমার ওয়ার্ডেও প্রোগ্রাম হচ্ছে। তোমার ওয়ার্ডে না ভারতবর্ষের সবটা আমার বলে কিছু নেই, আমাদের একদমই তাই। আর ভারতবর্ষ স্বামীজির মূর্তির নিচে দাঁড়িয়ে আছি, আমি বলে কিছু নাই, আমরা। বলো। স্বামীজি তো স্বয়ং নিজেই ভারতবর্ষ ছিলেন, কারণ স্বামীজিকে পড়লেই ভারতবর্ষকে জানা যায়। তো বলবো যে আজকে তো রবীন্দ্রনাথ ঠাকুর ফরাসি সাহিত্যিক দার্শনিক রোমারোলাকে এই কথাই বলেছিলেন, তুমি ইন্ডিয়াকে যদি জানতে চাও, দেখতে চাও, একটা বিবেকানন্দকে দেখো, তাহলেই তোমার সব দর্শন হয়ে যাবে। তো আজকে কি কি প্রোগ্রাম হলো তোমার ওয়ার্ডে? বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে রয়েছে, একটু বাদে এরপরে যাব শিশু উৎসব রয়েছে। আমার যদিও উদ্বোধন করতে যাওয়ার ওইখানে কথা ছিল, কিন্তু এইখানেই দেরি হয়ে গেল। আমি আয়োজকদের বলেছি তাড়াতাড়ি শুরু করে দিতে। আর দেখুন, নেতাজি বা বিবেকানন্দ, আমরা ঋষি অরবিন্দ ঘোষ থেকে নিয়ে আমরা প্রতিটি মনীষীকে আমরা অত্যন্ত শ্রদ্ধার সাথে, আমরা তাদের এই বলিদান যদি না হতো, আমরা হয়তো কোনো ব্রিটিশের বাড়িতে গিয়ে জুতো পরিষ্কার করতাম। তাই তাদের প্রদর্শিত পথ, আর আমরা সংখ্যায় ক্রমাগত আমরা কমে আসছি, এটা ঠিক। কিন্তু এইটা কিন্তু ঘটনা যে সবাই কিন্তু, আমরা কিন্তু তাদেরকে এখনও ভুলিনি। আমরা আমাদের মতো কিছু বোকা হাবা মানুষ রয়েছি আমরা, যারা আমরা এখনও তাদেরকে মনে রাখি, তাদের কর্মকে মনে রাখি, তাদের দীক্ষা এবং শিক্ষাকে, তাদের সংস্কৃতিকে আমরাই ধারক বাহক। তাই আজকে 128তম জন্মদিবস, মানে আবির্ভাব দিবস নেতাজির পালন করা হলো শ্রদ্ধার সাথে বালি স্বামীজি ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে। বলুন। একদিকে কালকে রাম মন্দির প্রতিষ্ঠার জন্য উত্তাল ছিল ভারতবর্ষ, আর তার সঙ্গে তৃণমূলের শান্তি মিছিল, যেখানে চার্চ, গির্জা এবং মন্দির মসজিদ গির্জা তিনটেকে একত্রিত করে মিছিল করা হয়েছিল। তো কি বলবে কালকের এই উত্তাল পরিস্থিতি নিয়ে? প্রথম কথা হচ্ছে, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেন যে ধর্ম যে যার, উৎসব সবার। রামকে আমরা মনে হয় রাজনৈতিক কারণে আমরা আবদ্ধ করে ফেললাম। আপনারা দেখবেন যে ভারতবর্ষের ফার্স্ট সিটিজেন অফ ইন্ডিয়া, আমি গতকাল আমার ফেসবুকেও পোস্ট করেছি, এই মহাযজ্ঞে এই এত বিড়ম্বনার মধ্যে দিয়ে আমরা রাষ্ট্রপতিকে দেখতে পেলাম না কেন? নাম্বার 1। নাম্বার 2, ভারতবর্ষে মন্দির দরকার, বা গুরুদ্বারা দরকার, মসজিদ দরকার, ক্যাথিড্রাল দরকার, গির্জার দরকার, সব দরকার। তার সাথে কিন্তু সবার প্রথম যে দরকার, সেটা হচ্ছে আমাদের সংহতি। নানা জাতি, নানা মত, নানা পরিধান, বিধিরও মাঝে দেখো মিলন মহান। এই ক্ষেত্রটাকে আমরা ঠিক রাখার জন্য জননেত্রী মমতা ব্যানার্জি 1993 সালে 6ই ডিসেম্বর যেরকম রাস্তায় ছিলেন, কোনো জাতপাত, কোনো ধর্মের মানুষের মধ্যে যেন ভেদাভেদ তৈরি না হয়, তাই তিনি কালকে সংহতি যাত্রা করেছেন। আমরাও সেই যাত্রায় অংশগ্রহণ করেছি, ব্লক, জেলা এবং কলকাতার এতে। তাতে একটা জিনিস পরিষ্কার, রবীন্দ্রনাথ নজরুলের, আমার প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের বাংলায় রাজা রামমোহন বিদ্যাসাগরের সংস্কৃতি চলবে, নতুন কিছু চলবে না। ধর্ম এখানে কখনো সব কিছু শেষ হতে পারে না। কারণ এটা যদি পারস্যের দেশ যদি শিল্পকর্মের হয়, আর বাংলাটা হচ্ছে জাগরণের, এখানে ধর্মের সুসরি দিয়ে ওই আমি আব্রাহাম লিঙ্কনের কথায় ফিরে যাব, যে এইখানে শেষ কথা হচ্ছে মানুষ, ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল। তিনি নানা রঙের হতে পারেন, নানা ধর্মের হতে পারেন, নানা বর্ণের হতে পারেন, কিন্তু মনুষ্যত্ববাদের সবথেকে বড় পূজারী স্বামী বিবেকানন্দের এই বাংলায় শেষ কথা হচ্ছে মানুষ।
মানব জাতির কল্যাণই যেন আমাদের কল্যাণ। স্বামী বিবেকানন্দের কথা অনুযায়ী ওঠো জাগো, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। আজকের জায়গায় দাঁড়িয়ে 2024-এ যেখানে সামনেই ভোট, কি বলবে সাধারণ মানুষের উদ্দেশ্যে? সাধারণ মানুষের উদ্দেশ্যে আমি একটাই কথা বলতে চাই আপনাদের মাধ্যম দিয়ে, যে সেটা হচ্ছে যে আমরা বাস্তব যুক্তি এবং আপনারা যে আধ্যাত্মবাদী বিবেকানন্দকে চেনেন, আমরা আরেকটা বিবেকানন্দকে চিনি। 1893 সালের 19শে সেপ্টেম্বর আমেরিকার বিজ্ঞান কংগ্রেসের সবাই তিনি আধ্যাত্মবাদীর বক্তব্য তিনি রাখেন। তিনি বক্তব্য কৃষি রেখেছিলেন ভারতবর্ষের গণিত শাস্ত্র, ভারতবর্ষের যোগশাস্ত্র, ভারতবর্ষের আয়ুর্বেদিক শাস্ত্র, ভারতবর্ষের সংস্কৃতি, ভারতবর্ষের ঋদ, যে আমাদের বেদের যে 4টি বেদের যে বিভিন্ন প্রয়োজনীয়তা বাস্তবিক ব্যবহারিক জীবনে আজকে আমরা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সব জিমে যাই। স্বামীজি কিন্তু শিকাগোতে 19শে সেপ্টেম্বর বলেছেন আমাদের শরীর হচ্ছে মন্দির, মন্দিরকে ঠিক থাকতে গেলে আমাদের যোগ চর্চা করা, শরীর চর্চা করার প্রয়োজন আছে। তাই আমাদের একটাই বার্তা থাকবে, নানা জাতি নানা মতের মধ্যে দিয়ে ধর্ম নিরপেক্ষতার বুনিয়াদকে অটুট রেখে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে সম্মান জানিয়ে মন্দির হোক মসজিদ হোক, তার প্রথমে হসপিটাল আর শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হোক, এটাই আবেদন রাখবে।